বলা আছে তাই করছে না। এটা কেন করি এখন? কি কি বুঝি নাই। কোম্পানির ম্যাথে যখন ট্যাক্স ক্যালকুলেশনের সময় 1% একটা কাজ করি না, গ্রস ওয়ান লাইফ। পার্সেন্ট 1% হচ্ছে টার্নওভারের উপরে, মানে রেভিনিউর উপরে, বিক্রয়ের উপরে। 1% ইনকামের উপরে না কিন্তু। ওখানে তো স্যার ইন্টারেস্টের গুলো আমরা 1% করে দেখাইছি। ওই তো ইন্টারেস্ট ইনকামও তো রিসিট আর কি, ক্রস রিসিট আর কি। টার্নওভার, তো টার্নওভার মানে হচ্ছে প্রাপ্তি। তো প্রাপ্তির উপরে 1%, অথবা ইনকামের উপরে 27.5%, অথবা যেটা টিডিএস করা আছে, তিনটার মধ্যে যেটা মানে হায়ার, সেটাই হবে ট্যাক্স। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা আজকে এটা দেখি। অ্যাসেসমেন্ট, ট্যাক্স অ্যাসেসমেন্ট। বাংলা হচ্ছে কর নির্ধারণ। এক নাম্বার হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। এখন দেখাচ্ছি আপনাকে যে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি, মানে কত ধরনের অ্যাসেসমেন্ট হতে পারে, সেটা দেখাচ্ছি এক এক করে। তো আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি করবেন, একটা একটা শেষ হবে আর আপনি কোশ্চেন করতে পারবেন। আগে সেলফ অ্যাসেসমেন্টটা শেষ করি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন মানে রিটার্নের উপরে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা থাকে। আপনাদের রিটার্ন ফর্মটা আজকে পাঠিয়ে দিছি, তো সেখানে আপনি নর্মালি টিক চিহ্ন দিবেন না সেলফে টিক চিহ্ন দিবেন, এটা আপনার উপরে নির্ভর করে। তবে এখন বর্তমানে আইন করছে যে আপনাকে সেলফে রিটার্ন টিক চিহ্ন দিতেই হবে। শুধু নর্মালি টিক চিহ্ন দিতে হবে বছর পার হয়ে গেলে, সেটাও আজকে পড়ানো হয়েছে আপনাকে। যদি বছর পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে আপনি আর সেলফে রিটার্ন দিতে পারবেন না। তাহলে সেলফ এবং নর্মালের মধ্যে পার্থক্য কি সেটা পড়াচ্ছি, আগে সেলফ কি এটা দেখে নিই। তো সেলফ অ্যাসেসমেন্ট হলো রিটার্নের টিক চিহ্ন দিতে হবে। এটা সেলফ মানে কি, স্বনির্ধারণী। স্বনির্ধারণী মানে কি, আমার কর আমি নির্ধারণ করে সব ট্যাক্স টক জমা দিয়ে সোনালী ব্যাংকে তারপরে রিটার্নটা জমা দেবো। তাও তো এখন অনলাইনে দিতে হয়, তো তো দেখেন আপনি। হুম। তো এখন রিটার্ন জমা দেওয়ার পরে আপনি যদি 180 দিনের মধ্যে দেখেন যে আপনার রিটার্নে কোনো ভুল ভ্রান্তি হয়েছে এবং সেই ভুলের ফলে আপনি ট্যাক্স কম দিয়েছেন, তাহলে সেই ট্যাক্সটুকু দিয়ে আপনি রিটার্নটাকে রিভাইজ করতে পারবেন, সংশোধন করা সম্ভব। আর ডিসিটি যদি 1 বছরের মধ্যে রিটার্ন প্রসেস করে 181 ধারায় দেখে যে আপনি কোনো ভুল করছেন, তাহলে সে আপনাকে একটা চিঠি দিবে যে আপনি মানে ভুলে ট্যাক্স কম দিয়েছেন, তাহলে ওই ট্যাক্সটা আপনাকে দেওয়ার জন্য। তো এরকম চিঠি পাওয়ার পরে যদি আপনি জানেন, দেখেন যে সত্যি সত্যি ডিসিটি যেটা ধরছে এটা সত্যি, তাহলে ওই পরিমাণ ট্যাক্স দিয়ে রিটার্নটাকে আপনি রিভাইজ করতে পারবেন। হুম। এই মানে অ্যামেন্ডেড রিটার্ন দেওয়া যায়। এটা এটা পড়ানো হয়েছে আপনাদেরকে যে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল করার পরে 180 দিনের ভিতরে যদি নিজের কাছে নিজের ভুল ধরা পড়ে এবং ভুলে যদি ট্যাক্স কম দেওয়া হয়ে থাকে, তাহলে আমি এটাকে কারেকশন করে, এই 180 দিনের পরে আর ওই কারেকশনের সুযোগটা থাকবে না। আর ডিসিটি এটা 1 বছরের মধ্যে আপনার ভুলটা ধরে আপনাকে চিঠি দিলেও আপনি সংশোধন করতে পারবেন। দুটার মধ্যে পার্থক্য কি, এটা আপনাকে পড়ানো হয়েছে। একটা হলো নিজে থেকে ধরা দেয়া, আর হলো 181 ধারা হলো ধরা খাওয়া। আর ধরা দিলে আমাকে 180 দিনের ভিতরে ধরা দিতে হবে, আর ধরা খাইলে 1 বছরের মধ্যে আমি ধরা খাইতে পারি। আর দুইটার ভিতরে মিল যেটা, সেটা হলো দুইটাই হচ্ছে আমি ভুলে ট্যাক্স কম দিছি, সেই ট্যাক্সটা এখন দেওয়ার মানে পায় তারা আর কি। এই এখন আসেন, আমি যে রিটার্ন সাবমিট করব, এই রিটার্ন সাবমিট করব আমি যা দেখাবো এটাই কি ঠিক? আমার কি চ্যালেঞ্জ করার কেউ নাই? আছে। যদি অডিটে পড়ে তাইলে অডিট একটা ভয়, একটা ভীতি কাজ করে যে আমি যে রিটার্ন দাখিল করলাম আমারটা যদি অডিটে পড়ে। তো অডিট সিলেকশন করে এনবিআর। তো এবার ও এনবিআর সিলেকশন করছে র্যান্ডম স্যাম্পলিং ভিত্তিতে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। কোম্পানিগুলোও এখন মানে অ্যাজ পার অডিট ম্যানুয়াল সেগুলো অডিটের জন্য পড়তেছে। এবং একটা ফাইল যদি, একটা রিটার্ন যদি অডিটের জন্য বাছাই হয়, তখন একটা প্রসিডিওর আছে, ডিসিটি আপনাকে নোটিশ করবে, আবার রিঅ্যাসেস করবে। মানে শেষ হইয়াও হইল না শেষ। তার মানে আমি যে রিটার্ন সাবমিট করলাম, এখন আমি ধরা খেয়ে গেলাম। এখন কে ধরা খাবে আর কে খাবে না এটা তো কেউ জানে না। যে অডিটে পড়লে পরে আপনাকে আবার নতুন করে লেফট রাইট শুরু হবে। অর্থাৎ আপনি নোটিশ খাবেন ইনকাম ট্যাক্স অফিস থেকে যে আপনারটা অডিটে পড়ছে, এই তো আপনার ভিতরে বুক ধরপড় শুরু করবে। তো এখন আপনার কাছে কি কারণে অডিটে পড়ছে, সমস্যা কি, সমস্যাগুলো আপনাকে বলবে।
আপনি তার জবাব দিবেন, তারপর উত্তর দিবেন, তারপরে আপনাকে আবার সোজা কথা মানে আবার ডিসিটি আবার নতুন করে অ্যাসেসমেন্ট করবে। অর্থাৎ আপনি যেটা দিছিলেন এটা টিকলো না। এখন সেই অ্যাসেসমেন্টের ফলে আমরা বাস্তবে যেটা দেখি বরাবরই ট্যাক্সটা বাড়ে। এখন বাড়লেই কি আপনি দিয়ে দিবেন? না, আপনি আপিল করতে পারেন, ট্রাইব্যুনাল করতে পারেন, সেগুলো হতে পারে আর কি। তো অডিট প্রসিডিওরটা আগে একটু কমপ্লিকেটেড ছিল, এখন এটা মানে খুব সিম্পল করে ফেলছে, আগের মতো করে ফেলছে। এখানে একটা কথা বলা আছে যে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি যদি আগের বছর থেকে 15% হায়ার ইনকাম শো করে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করে, তাহলে তারটা অডিট হবে না। তবে তাকে এই চারটা শর্ত মানে পালন করতে হবে। বা চারটা শর্ত কি কি? রিটার্ন ইজ অ্যাকম্পানিড বাই এভিডেন্স ইন সাপোর্ট অফ এনি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তার যদি কোনো করমুক্ত আয় থেকে থাকে তাহলে তার সপক্ষে প্রমাণ থাকতে হবে। রিটার্ন ডাজ নট শো এনি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, কোনো করমুক্ত আয় দেখানো যাবে না, দেখালে অডিটে পড়তে পারে। রিটার্ন ডাজ নট শো এনি রিফান্ড। আর কোম্পানির ক্ষেত্রে বলছে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা সাবমিট থাকতে হবে। এই ঠিক আছে। তাহলে আমাদের এক নাম্বারটা পড়ানো শেষ। এক নাম্বারটা কি? সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট মানে কি? আমার কর আমি নির্ধারণ করে আমি রিটার্ন দাখিল করব। তো এটাতে আমি যা ট্যাক্স দেবো তাই সই। যদি অডিটে পড়ে তখন হয়তো আমারটা আবার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হতে পারে যে আমি কম দেখাইছি কিনা ইত্যাদি। তো তা না হলে তো আমি যা দেবো এটা দিয়ে আমি পার পেয়েও যেতে পারি। আমি বলতে ব্যক্তি কোম্পানি সবার জন্যই আর কি। এবং ব্যক্তি কোম্পানি সবার জন্য বর্তমানে সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আপনি চাইলেও নর্মাল রিটার্ন দিতে পারবেন না। হুম। এখন আপনার যদি একটা এমসিকিউ আসে এখান থেকে যে ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি, মানে সব ধরনের করদাতার জন্য, ফর এভরি ট্যাক্স পেয়ার সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন সাবমিশন ইজ ম্যান্ডেটরি হোয়েদার ইট ইজ ট্রু অর ফলস। এটার উত্তর হবে ট্রু। কোশ্চেনটা কি? ফর এভরি টাইপ অফ ট্রু। এসএসসি সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন সাবমিশন ইজ ম্যান্ডেটরি। এটার অ্যান্সার হবে ইয়েস, মানে ট্রু। শুধু নর্মাল রিটার্ন দেয়া যাবে বছর পার হয়ে গেলে। বছর পার হয়ে গেলে আর এই সেলফ অ্যাসেসমেন্টে দেয়া যাবে না, সেটা তো আজকে শিখলেন। বুঝছেন? এখন সেকেন্ড কোশ্চেন, যদি আমি ভুলে ট্যাক্স কম দিয়ে থাকি তাহলে কতদিনের মধ্যে আমি সেই ভুলটা কারেকশন করতে পারবো? উত্তর 180 দিন। 3 নাম্বার কোশ্চেন, যদি ডিসিটি আমার ভুল ধরে, আমার রিটার্নটা প্রসেস করে যদি আমার ভুল বের করে যে আমি ট্যাক্স কম দিছি, তাহলে সে কতদিনের মধ্যে আমাকে এই নোটিশটা করতে পারবে? 1 বছর। উত্তর হচ্ছে 1 বছর। বুঝছেন? 3 নাম্বার, আমি যে রিটার্নটা দেব এটাই কি মানে শেষ? আগে এটা অডিটে পড়তে পারে। ইয়েস, ইট ক্যান বি অডিটেড। তাহলে বলতে ফোর্থ কোশ্চেন, অডিটের পাওয়ার কার? কে অডিটে ফেলতে পারে? কে আমার রিটার্নটা অডিটের জন্য নির্বাচন করতে পারে? উত্তর এনবিআর। এনবিআরকে এই ক্ষমতা দেয়া আছে যে সারা বাংলাদেশে যত রিটার্ন সাবমিট হবে এখান থেকে কিছু রিটার্ন বাছাই করে অডিটের জন্য সিলেকশন হতে পারে। এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন আমাকে যে ওই আমার রিটার্নটা যে আমি সাবমিট করব বা একজন করদাতা যে রিটার্ন সাবমিট করবে তারটা অডিটে পড়বে কি পড়বে না, এটা কিভাবে বুঝবে? হুম। তো কিভাবে বুঝবে? চিঠি খাইলেই বুঝবে যে তারটা অডিটে পড়ছে। এখন সেকেন্ড কোশ্চেন করতে পারেন যে অডিটে পড়ার ক্রাইটেরিয়া কি? আমি কিভাবে আমার রিটার্নটাকে অডিট প্রুফ করতে পারি? আমি শান্তিতে ঘুমাতে চাই। হুম। তো শান্তিতে ঘুমানোর জন্য একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা হলো এই নিচে। সেটা হলো গত বছর থেকে যদি আপনি অ্যাটলিস্ট 15% মানে হায়ার ইনকাম শো করে কেউ রিটার্ন সাবমিট করে, তাহলে তারটা অডিটে পড়বে না। বা অডিটে পড়লেও সেটা ড্রপ হয়ে যাবে। ভুলে যদি অডিটে পড়েও আপনি একটা চিঠি দিলেই ড্রপ হয়ে যাবে যে আমি তো আইন আইন অনুযায়ী গত বছর থেকে 15% ইনকাম বেশি দেখিয়ে সেই অনুযায়ী আয়কর দিয়ে আমি রিটার্ন দাখিল করছি, এবং আপনাদের আইনের এত নম্বর ধারায় বলা আছে, 180 ধারায় বলা আছে যে এটা অডিট হবে না। তাহলে আমারটা অডিটে ফেললেন কেন? তখন বলবে সরি আমরা এটা খেয়াল করিনি, ও তো ড্রপ হয়ে যাবে আর কি। স্যার এই আর কি। বলেন। স্যার অডিটে অডিট যে এনবিআর থেকে অডিটের সময় করে, হুম। সেই ক্ষেত্রে কি যে সিলেকশনটা বলেন র্যান্ডমলি হয়, সেক্ষেত্রে এমন হতে না, পারে যে সিলেকশনটা সবসময় র্যান্ডমলি হয় না। এই বছর র্যান্ডমলি হয়েছে, এর আগে কখনো র্যান্ডমলি হয় নাই। এটা মানে রিস্ক এরিয়া আইডেন্টিফাই করে ধরা হয়। এবং আগে আমরা 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 যখন চাকরি করছি তখন দেখছি বাস্তবে এনবিআর থেকে একটা গাইডলাইন চলে আসে, একটা অডিট গাইডলাইন চলে আসে যে এই সমস্ত করদাতাদের ধরো যারা যেমন আমি বলি আপনাকে,
খোলাখুলিভাবে। যেমন ধরেন গত বছর থেকে কারা কম ইনকাম শো করছে তাদেরকে আইডেন্টিফাই করো, তারপরে যারা রিফান্ড শো করছে তাদের আইডেন্টিফাই করো, যারা লস শো করছে তাদেরকে ধরো, কারণ এইসব জায়গায় হলো রিস্ক ফ্যাক্টর, মানে এগুলাকে দেখা যায় এখানে ধরলে পরে এখানে কিছু ইনকাম বাড়তেও পারে। তার কেন লস হলো? লস তো হওয়ার মানুষ তো লোকসান করার জন্য ব্যবসা করে না। তারপরে মানে আরও আছে যাদের লাইফ স্টাইলটা, ধরেন একটা কোম্পানির এমডি কিন্তু সে বছরে খরচ দেখাইছে মাত্র 12 লাখ বা 18 লাখ টাকা। এটা তো হতে পারে না স্যার, তার লাইফ স্টাইল তো যা সেই অনুযায়ী তার পারিবারিক খরচটা অনেক কম মনে হয়। হুম। তো এইরকম মানে সন্দেহের বশবর্তী হয়ে অডিটে পড়ে। অডিট মানে কিন্তু একেবারে পিন পয়েন্ট করে একেবারে ডেফিনিট একটা কনসিলমেন্ট ধরলো, ডেফিনিট একটা ধরলো, তা কিন্তু না। মানে অনুমান আর কি, যে লোকটা লোকসান শো করছে, ঠিক আছে এটা অডিট করে দেখি যে রিয়েলি তার ব্যবসায় লোকসান কিনা। কেউ কেউ মানে অথবা কেউ রিফান্ড শো করছে, গতবার থেকে আয় কম দেখাইছে, অথবা পারিবারিক খরচ অনেক কম, ইত্যাদি ইত্যাদি। এরকম আমরা দেখছি যে এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে তাদেরকে আইডেন্টিফাই করো, সেইভাবে মানে অডিটের জন্য বাছাই করো। স্যার এই বছর খরচ যেটা কম হলে মানে হুম, যদি অডিটে আসে তখন এটা কি করবে স্যার? তখন সে ব্যাখ্যা দিবে যে হ্যাঁ আমার রিয়েলি কম। এসএসসি তো তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেই। এখন এনবিআর তো ধরেন একটা সন্দেহের বশবর্তী হয়ে তারটা অডিটে ফেলছে, সন্দেহ মানে ভুলও হতে পারে, মিথ্যাও প্রমাণ হতে পারে, তাই না? জি স্যার। স্যার, যে বিষয়গুলো বলছেন, কম ইনকাম, রিফান্ড, লস এবং পারিবারিক খরচ, এগুলো সবই হচ্ছে মূলত ব্যবসায় ব্যবসায়িক ইনকাম আর পারিবারিক খরচ হিসেবে এমডি লেভেলের, কিন্তু যারা নিচের লেভেলে আছে তাদের বিষয়ে কি মানে ফলো করে, মানে না, এই ঢালাও ইনকাম ভাবে কম। মানে ব্যবসায়ী চাকরিজীবীদের জন্য আলাদা কোনো গাইডলাইন আসে না এনবিআর থেকে। আর এবারে তো কোনো গাইডলাইন দিতেই পারে নাই। এইবারে এনবিআর যেটা করছে 15,000 কত জানি অডিটে পড়ছে, সেগুলো সব র্যান্ডম, মানে কোনো ক্রাইটেরিয়া দেয়নি। এমনও হয়েছে কম্পিউটারকে কোনো কম্পিউটারকে কোনো কমান্ড দেয়নি, আন্দাগুন্দা উঠাইছে। এমনও হয়েছে, হইতে পারে যে ভুলে বেশি দিয়ে ফেলেছে, সেটা অডিটে পড়ছে। হুম। যদি 1 বছর পার হয়ে যায়, ট্যাক্স কম যে ধরা পড়ে নাই, তাহলে কি 1 বছর পরে কোনো তো ট্রিটমেন্ট আছে? না, 1 বছর পরে সে আর ওই যে মানে এই 181 ধারায় ওই চিঠি দিতে পারবে না, ডিসিটি ওটা পারবে না, কিন্তু অডিটে পড়তে পারবে। অডিটটা হলো 2 বছর আবার। মানে আপনি রিটার্ন সাবমিট করছেন, এটা কতদিন পর্যন্ত আপনাকে ভয় তাড়া করে বেড়াবে? 2 বছর, 2 বছরের মধ্যে আপনাকে অডিটটা সম্পন্ন করতে হবে। যে যে অ্যাসেসমেন্ট ইয়ারে রিটার্ন সাবমিট করছেন সেই অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে অডিটে ফেলে অডিটের কার্যক্রম সম্পন্ন করতে হবে ডিসিটিকে। দিস ইজ দ্য টাইম লাইন। 2 বছর পরে মাপ যদি কম দেখায় থাকে? 2 বছর পরে তো আপনার আর অডিটে ফেলতে পারবে না, কিন্তু 2 বছর পরে আবার অন্য ফ্যাক্টর আছে, সেটা আসতেছে পরে। সেটা হলো রিওপেন, 212 ধারা, কর ফাঁকি। আর অডিটে পড়লে কি কোনো পেনাল্টি দিতে হয় বা ফাইন দিতে হয়? না না না, কোনো পেনাল্টি ফাইন এগুলো কিচ্ছু নাই। শুধু আপনি যেটা ইনকাম শো করছেন এটা যদি সত্যি না হয়, ডিসিডি যদি ইনকাম বাড়ায় তাহলে বাড়তি ইনকামের উপরে যেটুকু ট্যাক্স আসবে ওইটা দিলেই হবে। কোনো রকম জরিমানা টরিমানা এগুলা কিছু নাই, বুঝছেন? তাহলে সেলফ অ্যাসেসমেন্টটা শেষ মোটামুটি আমরা যা বুঝতে পারলাম। এখন আসেন অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন, এটা নাই, এটা আইনে আছে, বাস্তবে নাই। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টটা আসেন, সেটা হলো যে কেউ ধরেন একজন করদাতা রিটার্নই দাখিল করলো না, অথবা রিটার্ন দাখিল করছে এরপরে তাকে হিয়ারিং অডিটে পড়ছে, অডিটে পড়ার পরে তাকে বারবার নোটিশ করছে, আর কিন্তু সে আসে না। এই যে নন কমপ্লায়েন্স, এসএসসির দিক থেকে যে কোনো সাড়া নাই, তা ডিসিটি কি সে বসে থাকবে? তার তো 2 বছরের মধ্যে অডিটে যেহেতু পড়ছে, 2 বছরের মধ্যে তার অ্যাসেসমেন্ট করতেই হবে। সে তখন এই ধারাটা অ্যাপ্লাই করে ডিসিটি 184, নাম হচ্ছে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। অর্থাৎ কিন্তু বাস্তবে এটা ব্যাড অ্যাসেসমেন্ট হয়, মানে যখন এসএসসির পক্ষ থেকে কেউ হাজির হয় না তখন ডিসিটি যা ভালো মনে করে একটা কিছু ট্যাক্স ধরে দেয়। তো সেটা তো নিশ্চয়ই এসএসসির মনোভূত হয় না, পরে সে আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট এগুলা দৌড়দৌড়ি করে আর কি। বুঝছেন? এই তারপরে আসেন, কোনো অ্যাসেসমেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে বলবেন, কারণ সবচেয়ে বেশি সময় দিছি আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট, ওইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এখন আসেন প্রভিশনাল অ্যাসেসমেন্ট, এটাও মানে আপনাদের জন্য অত ইম্পর্টেন্ট না,
প্রভিশনাল অ্যাসেসমেন্ট এখন নাই বললেই চলে। এটা ছিল, আইনে আছে এখনো। এটা হলো যদি কোনো ব্যক্তি ভুলে ট্যাক্স কম দিয়ে থাকে, ভুলে বা যে ইচ্ছাকৃতভাবে যদি ট্যাক্স রিটার্ন দিছে, রিটার্ন অনুযায়ী ট্যাক্স দেয়নি, সে এডমিট করছে তার ট্যাক্স আসে 100 টাকা, কিন্তু সে হয়তো 90 টাকা দিয়ে রিটার্ন দাখিল করছে, এটা তো সে পারে না। তো ওই টাকা আদায় করার জন্য একটা প্রভিশনালি একটা অ্যাসেসমেন্ট করে ওই টাকাটা আদায় করা হচ্ছে, এটা একটা উইপন ছিল। তো এটারও এখন অ্যাপ্লিকেশন নাই বললেই চলে। তারপরে আসেন অ্যাসেসমেন্ট অফ পার্টনারশিপ ফার্ম। একটা সিএ ফার্ম বা পার্টনারশিপ ফার্মের যে অ্যাসেসমেন্ট, এটা আলাদা। পার্টনারের অ্যাসেসমেন্ট আলাদা, পার্টনারশিপ ফার্মেরটা আলাদা। তো পার্টনারশিপ ফার্ম একটা আলাদা সেপারেট এন্টিটি, সেপারেট টিআইএন, এবং তাদের সেপারেট অ্যাসেসমেন্ট। এবং ওই অ্যাসেসমেন্টের ফলে পার্টনারশিপ ফার্মের যে ট্যাক্স হবে সেটা পার্টনারশিপ ফার্মকে দিতে হবে। আর পার্টনারশিপ ফার্মের যে ইনকামটা, এটা পার্টনারদের মধ্যে অ্যালোকেট করে দিতে হয়, বন্টন করে দিতে হয়, মানে প্রফিট শেয়ারিং রেশিওতে। এই তো বলেন, পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট নিয়ে কোনো কোশ্চেন? স্যার, পার্টনারদের যে অ্যালোকেশন করে দেওয়া হয়, হুম। সেই ক্ষেত্রে তাদের ইনকামটা কি তাদের রিটার্নে শো করবে? তাহলে কি তার উপর কি ট্যাক্স দিতে হবে? না, তার উপর ট্যাক্স দিতে হবে না, কারণ ওটা তো অলরেডি ট্যাক্সড। ট্যাক্স, হ্যাঁ yes, হ্যাঁ, sir. হ্যাঁ। তারপরে দেখেন 6 নম্বর, অ্যাসেসমেন্ট ইন কেস অফ সাকসেশন অফ বিজনেস আদারওয়াইজ দ্যান অন ডেথ। অর্থাৎ একটা ব্যবসা যদি সাকসিড করে, ধরেন একটা ব্যবসার মালিক ছিল নানা, এখন নানার বয়স হয়ে গেছে, নানা আর পারে না, তো নানা নাতিরে তার ব্যবসাটা বুঝাই দিতে চাচ্ছে যে তুই এখন ব্যবসার হাল ধর। এটার নাম হলো যে, মানে সাকসেসরকে ব্যবসাটা দিয়ে দিচ্ছে, আর নানা হলো পিডিসেসর, মানে পূর্বসূরি, আর উত্তরসূরি হচ্ছে ধরেন নাতি। নানা মারা যায় নাই কিন্তু, তো কিন্তু ব্যবসাটা সাকসিড করে গেছে, ব্যবসার ওনারশিপ আর নানার হাতে নাই। সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট কেমন হবে? বলছে যে যেদিন ব্যবসাটা সাকসিড করবে, যেদিন এটা হস্তান্তর হলো না নাতির হাতে, সেই দিন পর্যন্ত পিডিসেসরের হাতে একটা অ্যাসেসমেন্ট হবে, আগের মালিকের হাতে। আর যেদিন নতুন মালিক মানে এটা হাল ধরলো, সেদিন থেকে মানে তার হাতে ট্যাক্স হবে। কিন্তু কিছুদিন পরে যদি দেখা যায় যে না, পিডিসেসরের কাছে কিছু টাকা ট্যাক্স পাওনা ছিল আগের মালিকের কাছে, তার এবং পিডিসেসরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু যিনি সাকসিড করছেন ব্যবসাটা, তাকে ওই ট্যাক্সটা বহন করতে হবে। বুঝছেন? ঠিক আছে। এখন আসেন অ্যাসেসমেন্ট ইন কেস অফ ডিসকন্টিনিউড বিজনেস। অর্থাৎ কেউ যদি ব্যবসা বন্ধ করে দেয়, ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে হবে, মানে এবং ওই খণ্ডের রিটার্ন সহ, যে আমি ব্যবসা বন্ধ করে দিছি, আমার কাছে যা পাওনা দেনা আছে লয়ে লন, নাইলে কিন্তু আমার আর পাবেন না। তো বিষয়টা এরকম, আইনটা কি, কেউ যদি ব্যবসা বন্ধ করে দেয়, তো ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে হবে ইন রাইটিং, এবং সাথে রিটার্নটাও দিতে হবে। ধরেন আজকে একটা লোক বন্ধ করে দিল ব্যবসা, তাহলে আজকে বন্ধ করলে আজকে থেকে 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে হবে আমি ব্যবসা বন্ধ করে দিছি, সুতরাং এই খণ্ডের রিটার্নটাও আমি এখন দিলাম। খণ্ড মানে 1 জুলাই 2025 থেকে আজকে 27 অক্টোবর 2025, মানে 3 মাস 27 দিন। এই 3 মাস 27 দিনই তার হলো লাস্ট ব্যবসা। এই খণ্ডটার অ্যাসেসমেন্টটা হয়ে গেলে সে নিষ্কৃতি পেয়ে যায়। আর যদি পিছনের কোনো পেন্ডিং থাকে সেটাও হবে। এই, এবং এটাকে বলা হয় এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। মানে এখন ধরি মরি পড়ি ডিসিটি সব কাজ বাদ দিয়া এখন এই লোকটার অ্যাসেসমেন্ট করে দেবে, কারণ এরে পাওয়া যাবে না কিন্তু। ওই ঠিকানায় অন্য ব্যবসায়ী এসে যাবে, সে বলবে না আমার আগের এখানে যে সাইনবোর্ড ছিল তারা কোথায় চলে গেছে, কি গেছে, আমি কিছুই জানি না। তো ওরে তো খুঁজেই পাওয়া যাবে না, তো ওই ট্যাক্স তো আর আদায় হবে না। সুতরাং এইটাকে বলা হয় এমার্জেন্সি অ্যাসেসমেন্ট, এবং এই সমস্ত ক্ষেত্রে ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম। কারণ তার ইনকাম ইয়ার কি, ইনকাম ইয়ার হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কি, 3 মাস 27 দিন। কবে থেকে কবে? 1 জুলাই 2025 থেকে 27 অক্টোবর আজকে 2025, 3 মাস 27 দিন। ব্যবসা বন্ধ করে দিছে আজকে, তো আজকে থেকে 15 দিনের মধ্যে ডিসিটিকে রিটার্ন দিয়ে দিবে এই 3 মাস 27 দিনে তার কত আয় হয়েছে। এইটার উপরে ডিসিটি খুব কুইকলি অ্যাসপেন্ড করে দিবে। অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26, ইনকাম ইয়ারও 25-26, অ্যাসেসমেন্ট ইয়ারও 25-26, কারণ এইটার রিয়াল অ্যাসেসমেন্ট ইয়ার আসবে 26-27-এ। সেই দিন পর্যন্ত অপেক্ষা করার মানে নাই, ঠিক হবে না, কারণ তাহলে এই অ্যাসেসিরে আর পাওয়াই যাবে না।
ব্যাপারটা বুঝতে পারছেন? এবং আইনে বলছে যে যদি 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে ব্যর্থ হয় তা তার জন্য তার জরিমানা হতে পারে। এবং কত টাকা জরিমানা হতে পারে? আগের বছর যা ট্যাক্স হয়েছিল তার সমপরিমাণ টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে, যদি ডিসিটিকে 15 দিনের মধ্যে ইন রাইটিং রিটার্ন সহ জানাতে ব্যর্থ হয়। তো সেটা জরিমানা যখন আমরা পড়াবো সে তখন এটা আবার আসবে, আবার পড়াবো এটা, যে কেউ যদি ব্যবসা বন্ধ করে দেয়, ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে ডিসিটিকে যে জানানোর বিধান রিটার্ন সহ এটা যদি কেউ না জানায় তাহলে তার জন্য মানে জরিমানার কি বিধান? উত্তর হচ্ছে, যে বছরের এই ব্যবসা বন্ধ করছে তার আগের বছর যে তার ট্যাক্স হয়েছিল সেই ট্যাক্সের সমপরিমাণ টাকা পর্যন্ত তাকে জরিমানা করা হতে পারে, হতে পারে নাও পারে। মানে এটা ডিসিটির ইচ্ছা, সে করতেও পারে জরিমানা, নাও করতে পারে। এই বলেন 7 নাম্বার নিয়ে কোনো কোশ্চেন? স্যার স্যার, কোনো ব্যবসায়ী যদি 15 দিনের ভিতরে না জানায়, ধরেন 16 দিন 17 দিন এরকম কোনো বিষয় আর আদৌ যদি না জানায়, তাহলে তার স্যার তাকে কি ওই যে তার ঠিকানায় অনুযায়ী চিঠি দেওয়া হবে? না শোনেন, একটা কথা কি, এখন যদি আদৌ না জানায়, চলে যায়, কোথায় যায়, ট্রেস ট্রেস করা না যায়, তো এইগুলো তো ইনফেকচুয়াস কেস হয়ে যায়, তখন তো এগুলা ইনকাম ট্যাক্স আর তাদের দিশা করতে পারে না। আমি স্যার পড়াচ্ছি আপনাকে আইনের কথা, ব্যাপারটা বুঝছেন, আর আপনি বেআইনি কথা বলতেছেন আমাকে, যে স্যার এরকম যদি কেউ না বইলে চলে যায়, ব্যবসা বন্ধ করলে তো এমনি মাথা খারাপ থাকে, তার আবার কিসের 15 দিন আর কিসের রিটার্ন আর কিসের কি, এটা হলো বাস্তবতা। আর একটা কথা সেটা হলো আপনারে পড়াচ্ছি আমি যে ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে রিটার্ন দিতে হবে। কোনো ব্যবসায়ী কি এটা জানে? ইম্পসিবল। যার জানে জানার না। কথা সে তারা আমার সামনে নাই, বুঝছেন? আছে কারা? ছাত্র। তো জি এই স্যার। হলো বাস্তবতা। এটা কি কোনো ব্যবসায়ী জানে নাকি? ব্যবসা বন্ধ করে দিলে এমনি থাকে মাথা খারাপ, বুঝছেন? জি স্যার। এটা কি কোনো বাস্তব প্রয়োগ আছে এখন পর্যন্ত, কি কোনো ঘটনা ঘটেছে এরকম? ওই যে লয়াররা অনেক সময় অ্যাডভাইস দিয়ে থাকে, যদি ব্যবসা ডিসকন্টিনিউ হয় তাহলে বলে যে আপনি এই লাস্ট ভগ্নাংশের লাস্ট খণ্ডের রিটার্নটা দিয়ে দেন, দিয়ে দেওয়া ভালো, আইনে তাই বলা আছে। এই যদি কেউ আইন কোর্ট করে, যদি কেউ অ্যাডভাইস নিয়ে থাকে, আর আদারওয়াইজ যদি কেউ না জানায়, আমাদের বাস্তব জীবনে আমরা যেটা দেখছি, এই জরিমানা কখনো করে না। কারণ এমনি ব্যবসা বন্ধ চালাইতে পারে না, ব্যবসা বন্ধ করে দিছে, তারপর আবার যদি তার জরিমানা করে, যদি সে দিতে না পারে, এই টাকা তো আদায় হবে না, তাই না? তাইলে আমরা 7 নম্বরে শিখলাম যে ব্যবসা বন্ধ করলে, সে ব্যবসা বন্ধ করলে এটার এমার্জেন্সি অ্যাসেসমেন্ট, এবং এটা তড়িৎ গতিতে তার অ্যাসেসমেন্ট করে দিয়ে তার কাছে যে পাওনা দেনা এটা নিয়ে নিতে হয়। আরেকটা এমার্জেন্সি অ্যাসেসমেন্ট হচ্ছে 8 নাম্বার, সেটা হলো যে অ্যাসেসমেন্ট ইন কেস অফ পার্সন লিভিং বাংলাদেশ। সেটা হলো কোনো ব্যক্তি চিরতরে যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় এবং ডিসিটিতে যদি বলে যায়, তাহলে ডিসিটি তাকে একটা নোটিশ করে তাকে রিটার্ন দিতে বলবে, ওই মানে লাস্ট খণ্ডের রিটার্ন দিতে বলবে, এবং তার অ্যাসেসমেন্ট তড়িঘড়ি করে করে দিবে। সাধারণত এটা বাংলাদেশে যারা বিদেশি, যারা মানে বিভিন্ন এনজিও বা বিভিন্ন কোম্পানিতে চাকরি নিয়ে আসে, তো তারা বাংলাদেশ থেকে যখন চলে যায় তখন এটা মানে ডিসিটিকে লিখিতভাবে জানায় যে আমার বাংলাদেশের চাকরির পাট শেষ, আমার বিডার পারমিশন শেষ, আমি চলে যাচ্ছি। তা আমাদের কাছে কোনো দেনা পাওনা না থাকলে আমাকে একটা ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সবাই কিন্তু বিদেশিরা বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় বাংলাদেশের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে যায়, যে বাংলাদেশে কোনো মানে ইনকাম ট্যাক্স অথরিটি কোনো ট্যাক্স পায় কিনা। বা সর্বশেষ ধরেন সে 4 মাসের মাথায় চলে গেল, এই বছর ধরেন 4 মাস চাকরি করছে, এই 4 মাসেরও তার ট্যাক্স দিয়ে যেতে হবে লাস্ট। এটাও এমার্জেন্সি অ্যাসেসমেন্ট আর কি। বা ইভেন কোনো বাঙালি সে যদি বলে যে আমি আমেরিকা DB1 লটারি নিয়ে চলে যাচ্ছি, আমি আর বাংলাদেশে আসবো না, তখন ডিসিটি তাকে নোটিশ করে যে ঠিক আছে, ভালো লোক, এ তো বলে যাইতেছে, তো তারে ধরেন যে টাকা ট্যাক্স পাওনা, তার কাছে যদি কোনো পাওনা থাকে, অথবা যে ব্রোকেন পিরিয়ড, মানে সে তো চলে যাচ্ছে ধরেন আগামী 10 দিনের মাথায়, সে যদি আগামী জানায় যে আমার এত তারিখে ফ্লাইট, তো আমার বাংলাদেশের পাট শেষ, তো এই পর্যন্ত আমার যে ইনকাম টিনকাম ছিল এর উপরে যদি কোনো ট্যাক্স পাওনা হয় আমি দিয়ে যেতে চাই। তো এই আর কি। এই সাধারণত চার হয় কি, মাসের জন্য, সাধারণত হয় চার কি, মাসের পার্সন লিভিং বাংলাদেশের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বলে যায় তাইলে ঠিক আছে, না বললেই যদি প্লেনে উঠে চলে যায় তা কে কি করবে?
তাই না? আর 4 মাসের জন্য তার যে ট্যাক্স, সে ট্যাক্স যদি 3.5 লাখ টাকার বেশি আসে তাহলে স্ল্যাবে আসবে, আর না হলে তো আসবেই না, এরকম আর কি। কি বলছেন 4 মাসে কি? উত্তর পেয়ে গেছি স্যার, আমি ওটাই বলতেছিলাম যে 3.5 লাখের যদি কম হয়। কম হলে তার ট্যাক্স হবে না। তাহলে ঠিক আছে, যে পার্সন লিভিং বাংলাদেশ, কোনো ব্যক্তি চিরতরে যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় তার অ্যাসেসমেন্টটা কি হবে? তার অ্যাসেসমেন্টটা তড়িঘড়ি করে অন্য সব কাজ বাদ দিয়ে, এটাকে বলা হয় এমার্জেন্সি অ্যাসেসমেন্ট। এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার মেবি দ্য সেম ইয়ার, কারণ এটা ওই পর্যন্ত অপেক্ষা করার সময় নাই। কারণ এই ইনকাম ইয়ার শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার, মানে এই অ্যাসেসমেন্ট ইয়ারটা শেষ হলে না পরের অ্যাসেসমেন্ট ইয়ার আসবে, তো সে পর্যন্ত তো অপেক্ষা করার সময় নেই। আপনার তো জিনিসটা জানেন, ইনকাম ইয়ার শেষ হলে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়, কারণ তার ইনকাম ইয়ার তো মাঝপথেই শেষ হয়ে গেছে। অ্যাসেসমেন্ট ইয়ার আসবে তো আরো 6 মাস 9 মাস পরে, ওই পর্যন্ত অপেক্ষা করা তো যাবে না। তারপরে দেখেন 9 নম্বর, অ্যাসেসমেন্ট অফ ডিসিজ পার্সন, মৃত ব্যক্তির কর নির্ধারণ। কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তার যে ইনকাম, ওইটাই হবে তার লাস্ট অ্যাসেসমেন্ট। এবং সে যে উত্তরসূরি রেখে গেছে তাদের মধ্য থেকে যে কম্পিটেন্ট, তাকে ডিসিটি নোটিশ করে তাকে প্রতিনিধি নিয়োগ করে তার মৃত পিতার মানে যে অসম্পন্ন কাজ সেগুলো সম্পন্ন করবে আর কি। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওই মৃত ব্যক্তির কাছে ধরেন এর আগে 2-3 বছর অনেক টাকা ট্যাক্স পায়, আবার যে মারা গেছে তার আগের দিন পর্যন্ত একটা লাস্ট অ্যাসেসমেন্ট হবে, ওখানেও কিছু ট্যাক্স হতে পারে। তো ইনকাম ট্যাক্সের আইনে বলছে যে যে ব্যক্তি মারা গেছে তার কাছে যে পরিমাণ ট্যাক্স পাওনা, এই পাওনা টাকা যদি তার সহায় সম্পদ সব বিক্রি করেও মানে উম, কুলানো না যায়, তাহলে বাকিটুকু মাপ, এই আর কি। কিন্তু বাস্তবে আমরা দেখি কেউ মারা গেলে স্বামী ওয়াইফ কতটুকু পাবে, ছেলে মেয়ে কে কত পাবে, এই নিয়ে ভাগ বটোয়ারা। এটা বোঝে না যে মানে ইনকাম ট্যাক্স বা সরকারের কোনো পাওনা আছে কিনা ওই মৃত ব্যক্তির কাছে, সেইটা মিটাইতে হবে আগে, দায় দেনা মিটাইতে হবে আগে, তারপরে না ভাগ বটোয়ারা। তো এই আর কি, মারা গেলেও শান্তি নাই আর কি, বুঝছেন? তাহলে মৃত ব্যক্তির যে কর নির্ধারণ, সেটা মৃত ব্যক্তিকে তো আর নোটিশ করা যায় না, কবরে তো আর নোটিশ পাঠানো যাবে না। সুতরাং নোটিশ করা হবে যে তার যে উত্তরসূরিদের মধ্যে যিনি কম্পিটেন্ট, তো তার নামে নোটিশ করে তার ধরেন এক ভদ্রলোক মারা গেছে, সে এই বছরের 8.5 মাসের মাথায়, তা 8.5 মাস, ওই 8.5 মাসের তো একটা লাস্ট অ্যাসেসমেন্ট হবে। তা সেই অ্যাসেসমেন্টের জন্য তার ছেলেকে নোটিশ করবে যে আপনার যে মৃত পিতা, তার এই যে লাস্ট যে মারা গেল 8.5 মাসের এই খণ্ডে রিটার্ন দিতে হবে। তা সেই রিটার্ন যা পারে যা বোঝে, মানে বাপে কি আয় করছিল কে জানে, ওইটাই সে যতখানি জানে সেইভাবে রিটার্ন দিবে, সেটার উপর একটা লাস্ট অ্যাসেসমেন্ট হবে, ইত্যাদি আর কি। আচ্ছা, এটা গেল মৃত ব্যক্তির কর নির্ধারণ। এখন আসেন স্পট অ্যাসেসমেন্ট। স্পট অ্যাসেসমেন্ট কি? সেটা হলো ডিসিটি স্পটে চলে যায়। ধরেন নতুন নতুন ব্যবসা যে গজায় ওঠে, ওই সব জায়গায় ডিসিটি তার লোকজন বহন নিয়ে সে চলে যাবে, সে ব্যবসায়ীকে বোঝাবে যে ভাই সাহেব, আপনি কি নতুন ব্যবসা দিয়েছেন, তাইলে আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে আসছি আপনাকে বোঝানোর জন্য, আপনার তো দায়িত্ব, এই দেশের নাগরিক, আপনি ব্যবসা করেন, সরকারকে তো কিছু টাকা ট্যাক্স দেওয়া দরকার, আপনার কি টিন আছে? বলে নাই। তাহলে আমরা এখনই টিন খুলে দিয়ে যাই আপনাকে, এই আপনার দোকানে বসেই মানে কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে টিন খুলে আপনার নামে আপনার রিটার্ন দেওয়া উচিত, এই বলে ভালাইয়া যেভাবে হোক তারে দিয়ে ট্যাক্স আদায় করা, রিটার্নটা সাবমিট করানো, এই হচ্ছে কাজ। স্পট মানে কি, যে মানে তাকেও ইনকাম ট্যাক্স অফিসে আসতে হবে না, ইনকাম ট্যাক্স অফিস তার কাছে চলে গেছে, বিষয়টা এরকম, এই যে নাম হলো স্পট। এরকম বাস্তবে হয়েছে, এই যখন আমরা এই যে সে আপনার পান্থপথের ওইখানে যে কি জানি মার্কেটটা, এই যে বসুন্ধরা সিটি, তো বসুন্ধরা সিটি যখন হয় বিশাল মল, ওখানে যত দোকান, তো ওখানে গিয়েও কিন্তু ইনকাম ট্যাক্স এই স্পট অ্যাসেসমেন্ট করছে। এই, তা বলেন স্পট অ্যাসেসমেন্ট নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাই। এখন আসেন 11 নাম্বার, এসকেপড অ্যাসেসমেন্ট। সেটা হলো যে কর ফাঁকি, যে কেউ যদি কর ফাঁকি দিয়ে থাকে, কেউ যদি আয় গোপন করে থাকে, সম্পদ গোপন করে থাকে, এক্সপেন্ডিচার বেশি দেখায় থাকে, বা IT10B এবং IT10BB তে কোনো মিস রিপোর্টিং করে থাকে,
হ্যাঁ, তো সম্পদ বিবরণীতে মিস রিপোর্টিং করে থাকে, ব্যয় বিবরণীতে মিস রিপোর্টিং করে থাকে, আন্ডার অ্যাসেট যদি হয়ে থাকে, কম কর যদি নির্ধারণ হয়ে থাকে, এই বিভিন্ন কারণে তার কেসটা আবার পুনর্জাগরণ হতে পারে, মানে রিওপেন হতে পারে। মানে অ্যাসেসমেন্ট যা হয়েছিল, এখন 6 বছরের মধ্যে যদি এই কর ফাঁকি ধরা পড়ে, কর ফাঁকি, আয় গোপন, সম্পদ গোপন ইত্যাদি এই যা যা বলতেছি, এগুলা যদি 6 বছরের মধ্যে ধরা পড়ে, তাহলে ডিসিটি ওই, মানে ওই বছরের মামলাটা, ওই বছরের মানে রিটার্নটা আবার নতুন করে অ্যাসেসমেন্টের পাওয়ার পেয়ে যায়। তবে সাধারণত ডেফিনিট ইনফরমেশন না থাকলে এটা হয় না কর ফাঁকি। তো বিষয়টা ধরেন, এখন বলতে পারেন স্যার একটা উদাহরণ দেন। তো দিলাম একটা উদাহরণ, ধরেন আজকে থেকে 4 বছর আগে একটা লোকের ব্যাংক সার্চ দিয়ে পাওয়া গেছে 4 বছর আগে সে 10 কোটি টাকার একটা এফডিআর করছে, এবং সেটা ইনকাম ট্যাক্সে দেখায় নাই। তো এইটা এতদিন ধরা পড়ে নাই, এতদিন সেও দেখায় নাই, ডিসিটিও ধরতে পারে নাই। তো এখন একটা কমপ্লেনের প্রেক্ষিতে হোক বা যেভাবেই হোক, এটা ডিসিটি ব্যাংকে চিঠি লিখে এটা জানতে পারছে যে হ্যাঁ ঘটনা সত্য, তার 10 কোটি টাকার একটা এফডিআর আছে, এটা টোটালি হিডেন। আর যাই কই, এই 212 ধারা তার উপর এখন অ্যাপ্লাই হবে, কর ফাঁকি, এই যে ট্যাক্স ইভ্যাশন, আজকেই পড়ানো হয়েছে এটা। তো ডিসিটি তখন 212 ধারায় ডিসিটি তাকে নোটিশ করবে যে আপনি আজকে থেকে 4 বছর আগে যে এই বছরের যে রিটার্ন আপনি এই সম্পদটা দেখান নাই, এই সম্পদ আপনি গোপন করছেন, এখান থেকে যে ইনকাম হয়েছে সেটাও গোপন করছেন, তো সুতরাং আপনি আয় গোপন করছেন, সম্পদ গোপন করছেন। তো এটার জন্য আপনার ব্যাখ্যা দেন, এটার জন্য আপনি নতুন করে আপনাকে রিটার্ন দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। তো মানে এখন তো তার ত্রাহি ত্রাহি অবস্থা, মানে কিভাবে মিলাবে? তো টাকা পাইছে কই? তো এর তো কোনো উত্তর নাই, উত্তর না থাকলে তো পুরোটাই যোগ করে দেবে, এবং সেটা আপনাদেরকে পড়ানো হয়েছে কত ধারায়? 67 ধারায়। যে 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 সম্পদ, যেটার যে বিনিয়োগ বা সম্পদ যার কোনো ব্যাখ্যা নাই, সেটার ডিসিটি সরাসরি আয় হিসাবে যোগ করে ওটার উপরে ট্যাক্স করে দেবে। তো 6 বছর হচ্ছে ব্যারিয়ার, মানে 6 বছরের পিছনে ডিসিটি যেতে পারে না, এরকম একটা ব্যারিয়ার ছিল। কিন্তু গত 2 বছর হয় হয় এখানে একটা চেঞ্জ আনছে। সেখানে একটা কথা বলছে যে 6 বছরের পিছনের যদি কোনো সম্পদ গোপন পায়, তাহলে সেটা 6 বছরের মধ্যে আইনা জবাই করতে পারবে, এরকম একটা কথা বলছে। মানে কিরকম? ধরেন একটা লোক মানে এফডিআর করছে আজকে থেকে কত আগে, আজকে থেকে 10 বছর আগে একটা এফডিআর করছে 10 কোটি টাকার, এটা এই 10 বছর যাবত এটা গোপন। এইটা আজকে মানে উদ্ভাবন হয়েছে যে তার একটা এফডিআর আছে, এটার জন্ম আজকে থেকে 10 বছর আগে, এটা সে কন্টিনিউ করতেছে, এইটা ডিম পাড়তেছে, সে ডিম খাইতেছে, আবার মানে এফডিআরটাও আছে, সবই গোপন, ডিমও গোপন, মুরগিও গোপন। আচ্ছা, তো এখন ডিসিটি তো 6 বছরের পিছনে যেতে পারে না, কিন্তু এই 2 বছর হয়েছে বাংলা আইনটা হওয়ার পরে, এই নতুন আইনটা হয়েছে, বলছে যে না, ওই যে 10 বছর আগে সে যে 10 কোটি টাকার এফডিআর করছে ওটাকে 6 বছরের মধ্যে ফেলে জবাই করতে হবে। মানে ডিসিটি যতদূর পর্যন্ত ব্যাকে যেতে পারে, কত দূর পর্যন্ত যেতে পারে? 6 বছর পর্যন্ত যেতে পারে। ওই 6 বছরের, তো 6th ইয়ারেও তো তার ওই এটা ছিল, এফডিআরটা ছিল। হ্যাঁ ছিল। তাইলে ওই সেই 6th ইয়ারে গিয়া সে রিওপেন করবে 212 ধারায়। রিওপেন মানে হলো পুনর্মোচন, মানে ওটা তো অ্যাসেসমেন্ট হয়ে গেছিল, অ্যাসেসমেন্ট ডান, কিন্তু এখন আবার এটা শেষ হইয়াও হইল না শেষ। এখন এটা পুনর্মোচন হবে, সেখানে বলবে যে আপনার 10 কোটি টাকার একটা এফডিআর আছে এই বছরে, তো সেটার ব্যাখ্যা দেন। কোন ইয়ারে? 6th ইয়ারে, আজকে থেকে 6 বছর পিছনে। যদিও এটা 10 বছর পিছনের ঘটনা, কিন্তু ওই 6 বছরের পিছনে তো ডিসিটি যেতে পারবে না, কিন্তু ওইটাকে ইনিয়ে বিনিয়ে 6 বছরের মধ্যে ফেলাইয়া ডিসিটি এটাকে জবাই করতে পারবে। বুঝছেন? 6 বছর আগে যদি ব্যয় করে ফেলে সে টাকাটা? না, তাইলে তো আর পারবে না, তাইলে আর পারবে না। মানে কোনো সম্পদ ছিল ওইটা গোপন, এবং ওইটা 6th ইয়ারেও গোপন, ওইটা যদি না হয় তাহলে তো পারবেন। হুম, এই আর কি। তো এরকম আরো উদাহরণ আছে, ধরেন একটা লোক উত্তরায় বাড়ি করছে, 10 কোটি টাকা খরচ করছে, কবে? আজকে থেকে 12 বছর আগে। কেউ খবর রাখে না, এটার এটার যে অ্যাসেসমেন্ট হবে, সেই বাড়িওয়ালা এটা থেকে ভাড়া পায়, এটার মানে এত কোটি টাকা খরচ করে বাড়ি করছে, এটা ডিসিটিও কোনোদিন ধরেও নাই, দেখেও নাই, জানেও না। তা এখন কি আজকে কি আর ধরা সম্ভব? 6 বছর তো পার হয়ে গেছে, উত্তর হলো ধরা সম্ভব। ওইটাকে 6 বছরের মধ্যে ফেলে
সিক্সথ ইয়ারে বলবে যে আপনার একটি বাড়ি রহিয়াছে, এই বাড়িতে আপনি 12 কোটি টাকা বিনিয়োগ করছেন, সেটার ব্যাখ্যা দেন, এবং যে ভাড়া পান সেটার ব্যাখ্যা দেন। এখন মাপ হয়ে যাবে কোনটা, এই যে পিছনের 6 বছর, 6 বছরের আগে যে 6 বছর বাড়িটা করছে আজকে 12 বছর, ওই 6 বছর যে ভাড়া টারা পাইছে, ওইগুলো তো আর ডিসিটি মানে ধরতে পারবে না। কিন্তু বাড়িটা তো ধরতে পারবে, বাড়িটা তো জলজ্যান্ত প্রমাণ, মানে এটা একটা অ্যাসেট, এটা তো আর গোপন করা যায় না, বুঝছেন? একটা প্রবাদ আছে, মানুষ নাকি দুইটা জিনিস মানে হাইড করতে পারে না, এক হলো সম্পদ, আর হলো প্রেম, বুঝছেন? আচ্ছা। স্যার, হুম, বলেন। এই ছয় বছরে ফেলা এটা বুঝি নাই, মানে কি ছয় কি বছরে কিভাবে ফেলবে? কি মানে এই যে বললেন যে 6 বছরে কোনোভাবে ফেলবে, এই ফেলাটা বুঝি নাই আসলে। কে বুঝছেন আপনাদের মধ্যে, যে ওনাকে বোঝাতে পারবেন? জি স্যার, পারবো। বল। আচ্ছা, স্যারের প্রথম যে উদাহরণটা দিছে সেইটাই বলি। যে একজন লোক হচ্ছে আজকে, এখন 2026 আহ, তা এই এখন থেকে বিগত 10 বছর আগে একটা ডিপিএস মানে এফডিআর করছে, যেটা সে ট্যাক্স রিটার্নে দেখায় নাই। এখন ডিসিটি তো 6 বছরের পিছনে যেতে পারে না। হ্যাঁ, কিন্তু সেই ডিপিটা, এফডিআরটা তো এখনো রানিং। সে আজকে থেকে 6 বছর পূর্বে গিয়ে সে বলবে যে ওই সময় আপনার এফডিআর 10 বছরের একটা এফডিআর ছিল, ওই ওইখান থেকে সে এখন নতুন করে অ্যাসেসমেন্ট করবে। আর 4 বছর পিছনে যেটা, সেটা হয়তো বা এফডিআর এর থেকে যে একটা ইনকাম হয়েছে ওইটার কিছু বলতে পারবো না, কিন্তু 10 কোটি টাকার যে এফডিআরটা, ওইটার যেহেতু এখনো আছে, সেটা সে বলতে পারবে, অ্যাসেসমেন্ট করতে পারবে ওইটার উপরে। কি বুঝছেন? জি স্যার, মানে 6 বছর পর্যন্ত ওগুলাকে কাউন্ট করা যায়, এর পিছনের গুলো আর কাউন্ট করা যাবে না। আজকে থেকে পিছনে 6 বছর পর্যন্ত ডিসিটি যেতে পারে। তার পিছনে গিয়ে আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত মানুষের ওই ভয় দেখাইতে পারবে না যে রিওপেন করে দেবো, তাহলে তো আজীবন মানুষ খালি ভয়ে ভয়েই থাকবে। তো 6 বছর পার হয়ে গেলে তাইলে আর মানে একটা চিন্তা দূর, যে কেউ যদি মানে কর ফাঁকি দেয় বা কিছু, তাহলে তাকে ধরতে পারবে না। কিন্তু এখানে বলছে যে কোনো কনসিল যদি করে, কোনো কিছু গোপন করে, সেই গোপনটা যদি তার কন্টিনিউ করতে থাকে, তাহলে সে সিক্সথ ইয়ারে গিয়ে ওটাকে ধরতে পারবে। মানে পিছনে 6 বছরের পিছনে যেতে পারবে না, এটা সত্য, কিন্তু 6 বছরের মধ্যে ফেলে মানে ওটাকে রিওপেন করতে পারবে। এই, তারপরে আসেন অ্যাসেসমেন্ট ইন কেস অফ মাইনর, লুনেটিক, ইডিয়েট, বেনিফিশিয়ারি ইত্যাদি। এটা হলো মাইনরের অ্যাসেসমেন্ট মেজরের সাথে হয়। কোনো মাইনরের যদি কোনো ইনকাম হয়, তার বাবার সাথে সেটা ট্যাগ করে মানে হয়, ইনকামটা অ্যাসেস হয়। এই, আর অ্যাসেসমেন্ট অফ নন রেসিডেন্ট শিপিং বিজনেস, তো বাংলাদেশে চিটাগাং পোর্ট বা মোংলা পোর্ট থেকে যত বিদেশি জাহাজ শিপ ছেড়ে যায়, তারা যে পরিমাণ মাল লোড করে ওইটার যে ভাড়া, ওই ভাড়ার উপরে 8% ট্যাক্স দিয়ে তারপরে সে পায়, ছাড়ার অনুমতি পায় কাস্টম অথরিটি থেকে। আর যে দেশের পতাকাবাহী জাহাজ, ওই দেশের সাথে বাংলাদেশের যদি দ্বৈত কর পরিহার চুক্তি থাকে, তাহলে এই ইউজুয়ালি এই রেটটা 8-এর জায়গায় 4, মানে 50% লেস। এই, ঠিক আছে। তারপরে লাস্ট হচ্ছে আপনার নন রেসিডেন্ট এয়ারলাইন্স, যে বিদেশি যে এয়ারক্রাফট, তা যদি বাংলাদেশের মাটি স্পর্শ করে এবং বাংলাদেশে যে পরিমাণ টিকিট সেল করবে, ওই টিকিট সেলের উপরে 3% ট্যাক্স দিতে হবে। এটা একটা স্পেশাল ল। তবে ওই যে দেশের প্লেন, ওই দেশের সাথে বাংলাদেশের যদি দ্বৈত কর পরিহার চুক্তি থাকে, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট, তাহলে আপনার বিমানকেও ওই দেশে ট্যাক্স দিতে হবে না, আবার ওই এয়ারলাইন্সকেও বাংলাদেশে ট্যাক্স দিতে হবে না। ধরেন কাতার এয়ারওয়েজ বাংলাদেশে সমানে ব্যবসা করতেছে, সমানে টিকিট সেল হচ্ছে, এখানে কাতার এয়ারওয়েজের অফিস আছে এবং ঢাকায় সব কিছু আছে, তো কাতার এয়ারওয়েজকে বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হয় না, যেহেতু কাতারের সাথে বাংলাদেশের ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আছে, ডিটিএ বলে, দ্বৈত কর পরিহার চুক্তি। তো সেক্ষেত্রে রিসিপ্রোকাল মানে পারস্পরিক, যে মানে বিমানকেও কাতারে ট্যাক্স দিতে হবে না, কাতার এয়ারলাইন্সকেও বাংলাদেশে ট্যাক্স দিতে হবে না আর কি।
তো এরকম দ্বৈত কর পরিহার চুক্তি আপনাদের দেখাবো, মানে বাংলাদেশের সাথে সম্ভবত 38টা না 39টা দেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে। কোন কোন দেশের সাথে আছে সেগুলো দেখাবো আগামী ক্লাস। এটা দেখাইছিলেন স্যার? দেখাইছি। জি স্যার। স্যার ও একটা রেটের ও বিষয়ে রেটের, হ্যাঁ দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ জি দেখাইছি। স্যার, ও তাইলে তো ওটা হয়ে গেছে, রেসিডেন্ট নন রেসিডেন্ট হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার, ঠিক আছে। গত গত ক্লাসে। গত ক্লাস হয়েছে, মনে নেই। জি স্যার। তারপরে দেখেন লাস্ট হচ্ছে বার টু রেজ কোশ্চেন এগেইনস্ট অ্যাসেসমেন্ট। এটা আপনাদের দরকার নাই, সেটা এখানে একটা কথা বলছে, সেটা হলো ইনকাম ট্যাক্সের আইন কানুন নিয়ে, অ্যাসেসমেন্ট নিয়ে, মানে ট্যাক্স অথরিটিকে মানে চ্যালেঞ্জ করতে পারবে, ট্রাইব্যুনাল চ্যালেঞ্জ করতে পারবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে, কিন্তু অন্য কোনো অথরিটি ইনকাম ট্যাক্সের কোনো অ্যাসেসমেন্ট নিয়ে কোনো চ্যালেঞ্জ করতে, কোনো কোশ্চেন রেজ করতে পারবে না। এই এটা নর্মালি আমি যতটুকু জানি ভিতরের খবর, সেটা হলো যে ওই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ইনকাম ট্যাক্সের এই অ্যাসেসমেন্টগুলো নিয়ে ঝামেলা করে, ওইটাকে বন্ধ করার জন্য এই আইনটা করছে, যে তারা এসে আমাদের উপরে ছড়ি ঘুরাইতে না পারে। আমাদের মানে ওই যে ডিসিটি যে অ্যাসেসমেন্ট করলো, এটার উপরে আবার এসে ছড়ি ঘুরায় যে না এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। এই তো এটা তো কেউ, মানে কারোর কাজ আরেকজনে এসে অন্য একটা ডিপার্টমেন্ট থেকে এসে ছড়ি ঘুরাবে, এটা তো কেউ পছন্দ করে না আসলে, বুঝছেন? এই ঠিক আছে। নর্মাল অ্যাসেসমেন্ট কোনটা স্যার তাহলে? ও নর্মাল অ্যাসেসমেন্ট হলো, যদি আপনি নর্মালি টিক চিহ্ন দিয়ে রিটার্ন, আপনাকে একটা রিটার্ন পাঠিয়ে দিছি, বুঝছেন? জি স্যার। আপনার ওইটা দেখেন একটু, ওইখানে দুইটা ঘর আছে উপরে, একটা হলো সেলফ, একটা হলো নর্মাল। আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন? আপনি যদি নর্মালি টিক চিহ্ন দেন তাহলে তো এটা সেলফ হলো না, নর্মাল। নর্মাল মানে কি? নর্মাল মানে বলটা এখন ডিসিটির পায়ে, এখন ডিসিটি খেলবে। সেলফ মানে কি? আপনি খেলবেন, বল আপনার পায়ে, আপনি এখন যেমন ভাবে খেলেন, আপনি নিজে ফিল আপ করবেন, নিজে ট্যাক্স দিবেন, দিয়ে রিটার্ন সাবমিট করবেন, পুরো অ্যাসেসমেন্টটা আপনি করবেন। আর বলটা ডিসিটির পায়ে আপনি ঠেলে দিলেন যে তুমি আমারে খেলো, তুমি আমারে ট্যাক্স ধরো। এটা হলো নর্মাল অ্যাসেসমেন্ট। আমি নর্মাল রিটার্ন দিলাম, আমি বুঝি না, আন্দাগুন্দা একটা রিটার্ন ফিল আপ করে দিছি, এখন ডিসিটি আমার ট্যাক্স ধার্য করে দিবে। নর্মাল রিটার্ন মানে হলো যে আমি রিটার্ন সাবমিট করছি, কত টাকা কি ট্যাক্স হবে আমি জানি না, এটা ডিসিটি আমারে যা ধার্য করে দেবে। আর সেলফ অ্যাসেসমেন্ট কি? আমার কর আমি ধার্য করে দেবো। ওকে স্যার, কিন্তু এখন স্যার সব অ্যাসেসমেন্টই সেলফ অ্যাসেসমেন্ট দিতে হবে, তাই তো? রাইট, রাইট। ঠিক আছে। জি স্যার। তাহলে 3টা জিনিস শেষ করলাম আজকে, তো আর ওই সময় হবে না যে আর একটা জিনিস ধরবো। ইচ্ছা ছিল যে পেনাল্টিটা আজকে করব, পেনাল্টি এবং আপিল। আপিল মানে আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এডিআর, ওইগুলো। তো আমাদের যেগুলো বাকি আছে সেগুলো একটু নোট করে রাখেন, মানে আগামী ক্লাসে যদি মনে থাকে তো ভালো, আর নাহলে আপনি একটু মনে করাই দিয়েন যে আগামী ক্লাসে হলো পেনাল্টি অ্যান্ড প্রসিকিউশন, মানে জেল জরিমানা। আর একটা হচ্ছে যে আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি। এবং আমাদের সিলেবাসে এই 2টা জিনিসই বাকি আছে। আর একটা ভাবছিলাম যে রেসিডেন্ট নন রেসিডেন্ট বাকি আছে, সেটা তো বাকি নাই। তাইলে আমাদের ক্লাস অলমোস্ট শেষ। এবং এটা আগামী ক্লাসের পরে আর একটা ক্লাসে মক টেস্ট নেব, লাস্ট ক্লাসে। তাইলে আমাদের আজকে তো কত, অষ্টম মনে হয় তাই না? আজকে অষ্টম না, 8 দিন জি না? জি জি স্যার। হ্যাঁ 8 দিন হলে আর 2 দিন না স্যার, আপনাদের ক্লাস নবম হবে। আজকে। স্যার আজকে নবম। ওই আজকে অষ্টম বা নবম যাই হোক না কেন, তো ঠিক আছে। আর নবম 2